বিরাট এক পলিটিশিয়ানের ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে কিডন্যাপ করে নেয় মেঘনা এবং তার দল, আর মুক্তিপণ হিসেবে দাবি করে মোটা অঙ্কের টাকা। কিন্তু এই কাজ করতে গিয়েই তাদের পেছনে পড়ে যায় এক ধূর্ত পুলিশ অফিসার। তার হাত থেকে বাঁচতেই মেঘনারা বানাতে থাকে একের পর এক মাস্টার প্ল্যান। তবে শেষ পর্যন্ত তারা কি পারবে এই পুলিশের হাত থেকে বেঁচে নিজেদের প্ল্যান সাকসেসফুল করতে? তাছাড়া কেনই বা তারা এই পলিটিশিয়ানের ছেলেকেই কিডন্যাপ করতে গেল? এসবের পেছনের আসল উদ্দেশ্য কি, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প শুভচিন্তাকে। চলুন তাহলে আর দেরি না করে টুইস্টে ভরা এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা মেঘনা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা জায়গায় দাঁড়িয়ে ইমাজিন করছিল যে তার সামনে একটা ব্রিজ ভেঙে পড়ছে। এরপর আমরা সেখানে আরো 3 জনকে দেখি, যেখানে তামান্না নামের মেয়েটা আয়েশা নামের একজন মেয়েকে কোনো কিছু একটা করার জন্য রিকোয়েস্ট করছিল। কিন্তু আয়েশা তাদের কাজ করে দেওয়ার জন্য প্রচুর টাকা চায়, যেটা তাদের কারোর কাছে নেই। তামান্না আর জিগ্নেশ মিলে অনেকক্ষণ বোঝানোর পরেও আয়েশা তার টাকার পরিমাণের একটু নড়চড় করে না। সে যা চেয়েছে তাকে সেটাই দিতে হবে। তখন আর কোনো উপায় না পেয়ে তামান্না মেঘনাকে ডাক দেয়, আর তখনই মেঘনা তার ইমাজিনেশন থেকে ফিরে আসে। এদিকে আয়েশা তো তামান্নাকে মুখের উপর কাজ করবে না বলে চলে যাচ্ছিল। তখনই মেঘনা তাকে ডাক দেয় আর তাকে থামিয়ে বলে তার জন্য এই কাজটা করা অনেক জরুরি। যেই কথা শুনে জিগ্নেশ এগিয়ে আসে আর মেঘনাকে বলে তার জন্য এই কাজটা জরুরি, কিন্তু আয়েশা যত টাকা ডিমান্ড করছে তত টাকা তারা কিভাবে পাবে, আর কোত্থেকেই বা পাবে? তখন মেঘনা সবাইকে বলে সোজা রাস্তায় বিচার পাওয়ার যে মূল্য তার থেকে আয়েশার অ্যামাউন্ট অনেক কম। তামান্না তখন মেঘনাকে বলে তারা অন্য কাউকে দরকার পড়লে খুঁজে নিবে, এই মেয়ে তো বেশি ডিমান্ড করছে, তাই সে বাদ দিক না। এই কথা শুনেই আয়েশা তামান্নাকে ধমক দেয় আর সেখান থেকে চলে যেতে নেয়। তখনই মেঘনা আয়েশার ডিলে রাজি হয়ে যায়। আয়েশা যত টাকা চাচ্ছে তারা সেই টাকা দিতেই রাজি আছে, তবে কাজ হয়ে গেলে। যে কথা শুনে তামান্না এবার অবাক হয়ে যায় আর বলে তারা যত টাকা চাইবে তত যদি তারা আয়েশাকে দিয়ে দেয় তাহলে তারা কি করবে? মেঘনা তখন বলে তারা আরো বেশি টাকা চাইবে। এরপরই সব ডিল পাকা হয়ে যায়, আর এরপরই আমরা জানবো যে তারা এতক্ষণ এখানে কি নিয়ে কথা বলছিল। ডিল পাকা হওয়ার পরই জিগ্নেশ আয়েশাকে তাদের শিকারের ছবি দেখাতে যায়, আর তার আগেই কেউ রুমের বেল বাজিয়ে ওঠে। তখনই জিগ্নেশ দরজা দিয়ে দেখে সেখানে এসিপি ফিরোজ দাঁড়িয়ে আছে। আর এই কথা সে সবাইকে জানালে তারা সবাই তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ জিগ্নেশ ফিরোজের মেইল হ্যাক করেছিল, আর সেটা ফিরোজ জেনে গেছে নাকি সেই নিয়েই অনেক ভয় পাচ্ছিল তারা। তাই তাড়াতাড়ি করে তারা আয়েশাকে লুকাতে বলে, কারণ ফিরোজের চোখ অনেক প্রখর, একটু কিছুতেই সে সবকিছু বুঝে ফেলতে পারে। আর তারা যদি মেঘনাথের প্ল্যানের ব্যাপারে একবার বুঝতে পারে তাহলে তাদের প্ল্যান শুরু হওয়ার আগেই সেটা শেষ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে সব গোছগাছ করে মেঘনা। এরপরই নর্মাল ভাবে দরজা খুলে দেয়। ফিরোজ রুমে ঢুকেই সবাইকে চা খেতে দেখে আর বলে ও তাহলে এখানে চা পার্টি চলছে, বেশ ভালো। এরপরই ফিরোজের চোখ যায় চায়ের কাপের দিকে, তাই সে জিজ্ঞেস করে কি ব্যাপার, এখানে মানুষ 3 জন, তাহলে 4 নম্বর চায়ের কাপ এখানে কি করছে? এবার তো তারা পড়ে যায় ফ্যাসাদে। এই কাপ তো সরাতে তাদের মনে নেই। এইবার তারা কি উত্তর দিবে সেটাই বুঝতে পারছিল না। এবার হয়তো তারা ধরা পড়েই যাবে। কিন্তু এরপর ফিরোজ আর এই ব্যাপারে কিছুই বলে না, সে অন্য ঘরে যেতে নেয়। এই দেখে তো সবাই ঘাবড়ে যায়, কারণ সে যেই ঘরে যাচ্ছে ওই ঘরেই তো আয়েশা ছিল। এদিকে ফিরোজ মেঘনাকে জিজ্ঞেস করে তারা এটা নিয়ে সুপ্রিম কোর্টে আপিল কেন করছে না, হয়তোবা এবার কিছু একটা হয়ে যেতে পারে। মেঘনা বলে তারা 2 বছর ধরে আপিল করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, আর এখন তাদের কাছে আপিল করার জন্য না কোনো টাকা অবশিষ্ট আছে আর না কোনো শক্তি আছে। এদিকে জিগ্নেশ কোনো মতে ছবিটা লুকিয়ে কথা কাটানোর জন্য টিভি চালু করে, আর তখনই টিভির একটা নিউজ চ্যানেলে ধারেন যে ঢোলাক চাঁদকে নিয়ে নিউজ রিপোর্ট করা হচ্ছিল, যেটা দেখে মেঘনা আরো বেশি রেগে যায় আর প্রতিশোধের আগুন তার মধ্যে বাড়তে থাকে। অর্থাৎ মেঘনার যত রাগ সবেই ধারেনজের উপর। এদিকে পরিস্থিতি ঠিক করতে যেয়ে আরো বিগড়ে যেতে থাকে। এটা দেখে জিগ্নেশ তাড়াতাড়ি করে টিভি বন্ধ করে দেয়। তখনই মেঘনা ফিরোজের দিকে ঘুরে বলে ধারেনজে আগে শুধুমাত্র একজন বিজনেসম্যান ছিল, তখন তো ফিরোজ তাকে কিছু করতে পারেনি, আর এখন তো সে একজন পলিটিশিয়ান হতে যাচ্ছে, তাহলে এখন তারা শুধুমাত্র একটা আপিল করে তার কি করতে পারবে? ফিরোজ তখন মেঘনাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে সিস্টেমে বিশ্বাস রাখতে হবে। তখন মেঘনা আরো রেগে যায় আর বলতে থাকে এই সিস্টেমই তার ভাইয়ের জান নিয়েছে। এই বলেই মেঘনা ফিরোজের কাছে ক্ষমা চায় যে সে আর আপিল করে কোর্টের ন্যায়ের আশায় থাকবে না। যে কথা শুনে ফিরোজ আর কিছু বলতেও পারে না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। অর্থাৎ এই ধারেঞ্জের জন্যই হয়তো
মেঘনার ভাই মারা গেছে আর সেটারই প্রতিশোধ সে নিতে চায়। কিন্তু ঘটনা কি তা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। তো ফিরোজ সেখান থেকে চলে যেতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন আয়েশাও বেরিয়ে আসে আর সে ধারেঞ্জের বিরুদ্ধে এত বড় কাজ করার জন্য রাজিই হয় না। তামান্না তাকে পুরো টাকা দিতে চাইলেও আয়েশা এবার এই কাজ করতে চায় না, কারণ ধারেঞ্জে অনেক বেশি প্রভাবশালী একজন লোক, তার বিরুদ্ধে কিছু করতে গেলে তাকেই ঝামেলায় পড়তে হবে। এদিকে মেঘনা অনেক মন খারাপ করে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর তার ভাইয়ের ছবি দেখে মনে করতে থাকে সেই ভয়ঙ্কর দিনটার কথা যেদিন তার ভাইয়ের মৃত্যু হয়েছিল। আসলে এই মেঘনার ভাইও একজন সৎ পলিটিশিয়ান ছিল। সে নিজের থেকে বেশি জনগণের চিন্তা করত, সবাই তাকে অনেক ভালোও বলতো। হঠাৎ একদিন প্রাগতি ব্রিজটা ভেঙে পড়ে আর সেখানেই ঘটে দুর্ঘটনা। সেদিন মেঘনার ভাইয়ের জন্মদিন ছিল, তাই মেঘনা তার ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ রেখেছিল, কিন্তু তার ভাই তো তার কাজে ব্যস্ত ছিল, যেটা দেখে মেঘনা অনেক বেশি অভিমান করে। তার ভাই এটা বুঝতে পেরে খুব সুন্দর করে মেঘনার রাগ ভাঙায়। ভাই বোনের মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্ক ছিল, বোঝাই যায়। তো এরপরই সে সবার সাথে জন্মদিনের কেক কাটে। আর কদিন পরই মেঘনা কানাডা চলে যাবে, তাই তার ভাই তাকে অনেক উপদেশ দিচ্ছিল। এরপর মেঘনার ভাই তার হাত থেকে একটা ঘড়ি খুলে মেঘনার হাতে পরিয়ে দেয় আর বলে এই ঘড়িটা তাকে তাদের বাবা দিয়েছিল তার গুড লাকের জন্য, আর এখন এই ঘড়িটা তার থেকে মেঘনার প্রয়োজন বেশি। যেটা দেখে মেঘনা অনেক খুশি হয়। সে তার ভাইকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু এত মজার উল্লাসের মধ্যে হঠাৎই তাদের সামনে প্রাগতি ব্রিজটা ভেঙে পড়ে, যেটা দেখে মেঘনার ভাই কোনো কিছু চিন্তা না করেই ছুটে যায় সেখানে। মেঘনা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তার ভাই অন্যদের যান বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল সেদিন। এসব ভাবতে ভাবতেই কান্না করে দেয় সে। আসলে সেদিনের সেই ব্রিজ ভাঙা আর তার ভাই সহ আরো মানুষের মৃত্যুর জন্য এই ধারেঞ্জেই দায়ী। এত বছর মেঘনা কোর্টে কোর্টে দৌড়িয়েছে ন্যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু পায়নি। তাই শেষে সে সিদ্ধান্ত নিয়েছে যা করার এবার সে একাই করবে। আর ধারেঞ্জের একমাত্র হাতিয়ার তার ছেলে সঞ্জয়। তাই মেঘনারা যদি কোনো মতে সঞ্জয়কে ব্যবহার করতে পারে, তাহলেই তারা ধারেঞ্জের থেকে টাকাও চাইতে পারবে এবং প্রতিশোধও নিতে পারবে। আর সঞ্জয়কে জালে ফাঁসানোর জন্যই তারা আয়েশাকে হায়ার করতে চেয়েছে, কিন্তু এখন তা সম্ভব নাও হতে পারে, কারণ আয়েশা তাদের কাজ করে দেওয়ার জন্য মানা করে দিয়েছে। আর তখনই মেঘনার চোখ যায় আয়েশার ব্যাগের উপর। এরপরে আমরা মেঘনাকে দরজা খুলে বেরোতে দেখি। সে আয়েশার ব্যাগ থেকে একটা ছোট জামা পরে বেরিয়েছে, যেগুলো সে আগে কখনো পরেনি। মেঘনা রুম থেকে বের হয়ে বলে সে নিজেই করবে নিজের কাজ, অর্থাৎ মেঘনা এখন আয়েশাকে দিয়ে কাজ না করিয়ে সঞ্জয়কে নিজেই ফাঁসাবে। এই কথা শুনে তামান্না আর জিগ্নেশ অনেক বেশি অবাক হয়, সাথে তার প্রথমবার এরকম ড্রেস পরা দেখেও তারা খুবই অবাক হয়ে যায়। এদিকে আয়েশা মেঘনার কথা শুনে অনেক খুশি হয়, কিন্তু প্রথমবার এমন ছোট জামা আর হিল পরায় বেচারি মেঘনা তো ঠিকমতো হাঁটতেও পারছিল না, যেটা দেখে আয়েশা বলে এখন থেকে সে মেঘনাকে ট্রেন করবে এইসব ড্রেসে কমফোর্ট হওয়ার জন্য, আর ছেলেদের কিভাবে ফাঁসাতে হয় সেটা সে তাকে জানাবে। এরপরে আয়েশা মেঘনার নাম চেঞ্জ করে মায়া রাখে আর সব ভুল ইনফরমেশন দিয়ে আইডি কার্ড সহ যা যা লাগে সবকিছু তৈরি করে দেয়, যাতে পরবর্তীতে কোনো বিপদ হলে সে সেগুলো দিয়ে বেঁচে যেতে পারে। এতদিনে মেঘনা সঞ্জয়ের ব্যাপারেও ভালো করে জেনে নেয়। সঞ্জয় সবসময় হট মেয়েদের পছন্দ করত, আর তাই মেঘনা সেরকম হওয়ারই চেষ্টা করছে। তারা সবাই তখন দিনেশের কাছাকাছি গিয়েও তার ব্যাপারে জানার চেষ্টা করে। দেখতে দেখতে একটা মাস চলে যায়। মেঘনারও ট্রেনিং পুরো হয়। এখন সে তার মিশন করার জন্য পুরোপুরি প্রস্তুত। এরপরই আয়েশা মেঘনাকে পার্লারে নিয়ে মেঘনার পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। মেঘনা তো নিজেকে নিজেই দেখে ক্রাশ খাচ্ছিল। এরপর একদিন সে খোঁজ নিয়ে দেখে সঞ্জয় একটা রেস্টুরেন্টে আছে। সে তখন বেশ সেজে গুজে সেই রেস্টুরেন্টে চলে যায়। এদিকে সঞ্জয় সহ বাকি ছেলেরা তো মেঘনার দিকেই তাকাচ্ছিল। সঞ্জয় অন্য একটা মেয়ের সাথে থাকা সত্ত্বেও সে শুধু বারবার মেঘনাকেই দেখে যাচ্ছিল। মেঘনাও সঞ্জয়কে আরো আকর্ষিত করার চেষ্টা করতে থাকে। এরপর সঞ্জয় মেঘনাকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, আর সেই নাম্বারে আয়েশা সঞ্জয়ের সাথে মেসেজ করতে থাকে আর মেঘনাকে অ্যাডভাইস দিতে থাকে তার কি কি করা উচিত। এদিকে মেঘনাও খুব মনোযোগ দিয়ে সবকিছু নোট করতে থাকে। এরপরই চলে আসে সঞ্জয়ের সাথে মিট করার দিন। সেদিনই তাদের প্ল্যান সাকসেসফুল করার সময় ছিল, তাই আগে থেকেই তারা সবকিছু রেডি করছিল, যে কোথায় কি হবে কখন হবে সবকিছু প্রি প্ল্যান করে রেখেছে তারা। কিন্তু বের হওয়ার আগে আয়েশা ফোন করে জানায় সে তাদের সাথে যেতে পারবে না। কথা শুনে তারা সবাই অনেক বেশি অবাক হয়, কারণ এই প্ল্যানে আয়েশার থাকা অনেক জরুরি। মেঘনা সঞ্জয়কে ভুলিয়ে ভালিয়ে সবকিছু করতে পারলেও বাইরের দিকটা সামলানোর জন্য আয়েশাকে দরকার। তাই আয়েশা মেঘনাকে বলে ঠিক আছে, তাহলে এক সপ্তাহ পরই মিশনটা কমপ্লিট করতে হবে। কিন্তু মেঘনার যা করার আজকেই করতে হতো, তাই তারা আয়েশাকে ছাড়াই কাজ করতে চায়। কিন্তু তারা তাদের সাথে তামান্নাকে নিতে চায় না, কারণ তামান্নার একটা বাচ্চা আছে সাথে, সে এইসব কিছু করতে পারবে বলে মনে হয় না।
তাই সে তামান্নাকে রেখে যেতে চায়, কিন্তু তামান্না তো কিছুতেই মানতে চায় না। সেও মেঘনাদের সাথে যেতে চায়। পরে উপায় না পেয়ে মেঘনাও রাজি হয়ে যায়। এরপর সঞ্জয়ের কল আসায় মেঘনা তামান্নার জিগ্নেশকে সঞ্জয়ের গাড়িকে ফলো করতে বলে, আর সে চলে যায় সঞ্জয়ের সাথে। গাড়িতে বসে মেঘনা ভেতরে ভেতরে অনেক বেশি নার্ভাস থাকলেও সঞ্জয়ের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। এদিকে সঞ্জয়ও চুপ ছিল, বেশ একটা কথা সে বলছিল না মেঘনার সাথে। তাকে চুপ দেখে মেঘনা তার ফোন দিয়ে সঞ্জয়কে মিউজিক চালাতে বলে। সঞ্জয় তখন মেঘনার ফোন দিয়ে গান প্লে করতে থাকে। মেঘনা তো আগে থেকেই জানতো সঞ্জয়ের পছন্দের গান কোনটা, তাই সে ওই গানটাই প্লে করে, যেটা দেখে সঞ্জয় আরো বেশি ইমপ্রেসড হয়ে যায় তার উপর। এদিকে সঞ্জয়ের গাড়ির পেছনেই আমরা জিগ্নেশদের গাড়ি দেখতে পাই। তামান্না তো কোনো মতে তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে মেঘনাদের সাহায্য করতে থাকে। এদিকে সঞ্জয় তার গাড়ি না ঘুরিয়ে সোজা চালাতে থাকে, যেটা দেখে মেঘনা অনেক বেশি ভয় পায়, কারণ সামনে শুধু ভাঙা ব্রিজ ছিল। মেঘনা সঞ্জয়কে গাড়ি থামাতে বললেও সঞ্জয় গাড়ি থামায় না। তখনই মেঘনা তাদের সামনে ওই ভাঙা ব্রিজটা দেখতে পায়, আর সাথে সাথেই তার ওদিনের কথা মনে পড়ে যায়। এখনো সঞ্জয় তার গাড়ি চালিয়ে সামনেই যাচ্ছিল। এদিকে মেঘনা তো অস্থির হয়ে সঞ্জয়কে গাড়ি থামাতে বলে, আর দ্রুত সে গাড়ি থেকে নেমে যায়। সঞ্জয়ও বাইরে এসে দেখে মেঘনা অসুস্থ হয়ে পড়েছে, তাই সে তাকে পানি দিলে মেঘনা সেটা খায় না। তাই সঞ্জয় তখন রাগ করে গাড়িতে চলে যায়। এদিকে সঞ্জয়ের রাগ দেখে মেঘনা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কারণ এত কিছু করার পর সঞ্জয় হাত থেকে ফসকে গেলে তো তাদের সব প্ল্যান ভেস্তে যাবে। এরপর মেঘনা একদম স্বাভাবিক হয়ে গাড়ির সামনে আসে। সঞ্জয় তখন মেঘনার সাথে কোনোই কথা বলছিল না। মেঘনা গাড়ির ভেতর বসে পড়ে এসে। এরপর সঞ্জয়কে সরি বলে। সঞ্জয় মেঘনার কোনো কথাই শুনছিল না। তখন মেঘনা একটু অন্যভাবে কথা বলে আর সঞ্জয়কে মানিয়ে নেয়। এরপর তাকে নিয়ে কোনো হোটেল রুমে যেতে বলে। মেঘনার কথা শুনে তো ধীরে ধীরে গলে যায় সঞ্জয়। এরপরই সে গাড়ি আবারও ঘুরিয়ে ফেলে। এদিকে গাড়ি থামাতে দেখে আর মেঘনাকে বের হতে দেখে জিগ্নেশরা ভেবেছিল হয়তো মেঘনা এবার ধরা পড়ে গেছে, কিন্তু আবারও গাড়ি ঘোরানো দেখে তারাও তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে নেয় আর সঞ্জয়দেরকে ফলো করতে থাকে। এরপরই দেখতে দেখতে মেঘনারা একটা হোটেলের সামনে এসে দাঁড়ায়। এরপরই ভেতরে গিয়ে দুজনের আইডি কার্ড দেখিয়ে তারা একটা রুম বুক করে নেয় আর সেখানে চলে যায়। এদিকে তামান্নারাও মেঘনাদের পাশের রুমটা বুক করে, আর এরপর জিগ্নেশও ল্যাপটপ বের করে লেগে পড়ে তার কাজে। মেঘনা তো এখানে ড্রেস চেঞ্জ করে এসে সঞ্জয়ের কাছে আসে। সঞ্জয় তখন এক্সাইটমেন্টের চোটে তার গেঞ্জি খুলে ছুঁড়ে মারে। মেঘনা এবার কি থেকে কি করবে নিজেও জানে না, তবে সে ফুল কনফিডেন্সের সাথে তার কাজ এগিয়ে যাচ্ছে। এরপরই সে সঞ্জয়ের কাছে এসে তাকে একটা চেয়ারে বসিয়ে দেয় আর তার দুই হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। সঞ্জয় ভাবে এগুলো এক ধরনের ফ্যান্টাসি, তাই সেও বসে বসে দেখতে থাকে যে মেঘনা কি করে। এরপর মেঘনা একটা কালো কাপড় এনে সঞ্জয়ের চোখ বেঁধে দেয়। সঞ্জয় চুপ করে বসে থাকে। এদিকে সঞ্জয়ের চোখ বাঁধতেই মেঘনা তার ফোন অন করে ভিডিও করতে থাকে। সঞ্জয় তো এসবের কিছুই বুঝতে পারছিল না। এরপরই দেখা যায় মেঘনা সঞ্জয়ের শরীরে মোম ঢালতে থাকে। সঞ্জয় তো জ্বালায় চিৎকার করতে শুরু করে, আর এইটা ভিডিও করে মেঘনা তাড়াতাড়ি জিগ্নেশকে সেন্ড করে দেয়। জিগ্নেশ সেই ভিডিও পাওয়া মাত্রই সেটা সঞ্জয়ের বাবা ধারেঞ্জের কাছে পাঠায়, আর এটাই ছিল তাদের প্ল্যান। তাদের মেইন টার্গেট সঞ্জয় না, ধারেঞ্জে ছিল। এদিকে ধারেঞ্জে একটা প্রেস মিডিয়ায় ছিল। তখন তার ফোনে সঞ্জয়ের ওই ভিডিওটা আসে। এটা দেখেই তো সে অনেক ভয় পেয়ে যায়, তবে মানুষ সামনে থাকায় সে তেমন একটা রিয়াকশন দিতে পারে না। আসলে 3 দিন পর ধারেঞ্জের পলিটিক্সে যোগ দিবে, তাই এখন যদি এইসব খবর ছড়িয়ে পড়ে তাহলে তার পথটা নিমিষেই ভেঙে যাবে। মূলত এই সুযোগ নিয়েই মেঘনারা তাদের মিশন কমপ্লিট করতে নেমেছে। এখন তারা যত টাকা চাইবে ধারেঞ্জে তত টাকা দিতে বাধ্য। এদিকে সঞ্জয় তো ব্যথায় আর্তনাদ করতে থাকে। তখনই তার চোখ খুলে দেয় মেঘনা। এরপর তার কাছে এসে সরি বলার ভান করে আর বলে সে তো ভেবেছিল সঞ্জয় এসব ফ্যান্টাসি পছন্দ করে, কিন্তু সে আঘাত পাবে সেটা সে বুঝতে পারেনি। তখন সঞ্জয় মেঘনাকে কিছু না বলেই কাছে টেনে নেয়। মেঘনা তখন ইতস্তত হয়ে কোনো মতে সঞ্জয়ের কাছ থেকে ছুটে বারান্দায় চলে আসে। সঞ্জয় তখন মেঘনার পেছন পেছন দৌড়াতে থাকে। এদিকে তখন দূর থেকে আমরা কাউকে দেখতে পাই যে সেখানে দাঁড়িয়ে মেঘনা আর সঞ্জয়ের উপরেই নজর রাখছিল। অন্যদিকে ধারেঞ্জে ক্রাইম ব্রাঞ্চ থেকে বিশ্বাস নামের একজন অফিসারকে ডেকে নেয়। বিশ্বাস ধারেঞ্জের নিজের লোক, তাই তার কাছে সঞ্জয়কে খোঁজার কেস দিলে বাইরে কোথাও জানাজানি হবে না ব্যাপারটা, আর সে সঞ্জয়কে বেরও করতে পারবে, তাই সে তাকেই কাজটা দিয়ে দেয়। এদিকে বাড়িতে পুলিশ দেখে সঞ্জয়ের মা নিতা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে বাড়িতে পুলিশ এসেছে কেন। বিশ্বাস তখন নিতাকে শান্ত করে বসায় আর সঞ্জয়ের সেই ভিডিওটা দেখায়। এটা দেখেই তো সঞ্জয়ের মা শকড হয়ে ধারেঞ্জের দিকে তাকায়। নিতা এখানে অস্থির হয়ে পড়েছিল। তখনই ধারেঞ্জে তাকে শান্ত হতে বলে, কিন্তু নিতা তো শান্ত হয় না। তারা সবাই ভাবতে থাকে সঞ্জয়কে কেউ কিডন্যাপ করে নিয়েছে আর তাকে এখন অত্যাচার করছে। তাই নিতা বলতে থাকে কিডন্যাপারটা টাকা সম্পদ যা চায় সব দিয়ে দাও, তাও আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনো। এই বলে সে কান্না করতে থাকে। তখন বিশ্বাস এক গ্লাস পানি নিয়ে নিতাকে দেয়। এরপর তাকে বলে সে যাতে কোনো চিন্তা না করে, তারা তাদেরকে ধরে তার ছেলেকে সুস্থ স্বাভাবিকভাবে ফেরত নিয়ে আসবে। এরপর বিশ্বাস ধারেঞ্জের কাছে যায়। তখন ধারেঞ্জে বলে সে যে কেউই হোক না কেন সে যাতে বেঁচে না ফেরে। বিশ্বাসও ধারেঞ্জেকে আশ্বাস দেয় যে সে সব সামলে নিবে, সে যেন চিন্তা না করে। এদিকে নিতা তার ছেলের জন্য তো চিন্তা করে
করে করে মরে যাচ্ছে। আর অন্যদিকে সঞ্জয় মেঘনাকে নিয়ে রোম্যান্স করতে ব্যস্ত। মেঘনা ভুং ভাং বুঝিয়ে সঞ্জয়ের কাছ থেকে বাঁচতে চায়, কিন্তু পারে না। তখনই সে পাশ থেকে একটা তেলের বোতল নিয়ে সঞ্জয়ের শরীরে ঢেলে দেয়। এটা দেখে সঞ্জয় তাড়াতাড়ি করে উঠে পড়ে আর তেল ঝাড়তে থাকে। তার তেল একেবারেই পছন্দ না, কিন্তু মেঘনা তো নিজে তেল ঢেলে দিয়ে এখন নিজে ক্ষমা চাওয়ার নাটক করে। সঞ্জয় তখন রেগে মেগে মেঘনাকে বলে তার সমস্যা কি, যদি সে সঞ্জয়ের সাথে কিছু করতে না চায় তাহলে সে বলে দিতে পারে। মেঘনা তখন এগিয়ে এসে বলে তেমন কিছু না, এটা তার থেকে ভুলবশত হয়ে গেছে, তারা আবারও শুরু করবে, কিন্তু তার আগে সঞ্জয় যাতে ফ্রেশ হয়ে নেয়। ততক্ষণে সে তাদের জন্য ওয়াইন নিয়ে আসছে। মেঘনার কথায় রাজি হয়ে যায় সঞ্জয় আর চলে যায় ওয়াশরুমে। সে ওয়াশরুমে ঢুকতেই মেঘনা হাফ ছেড়ে বাঁচে আর তাড়াতাড়ি করে ছোট্ট ক্যামেরা বের করে ওই ঘরে লাগিয়ে দেয়। রুম থেকে বের হয়ে সে তামান্নাদের রুমে চলে যায়। মেঘনা তামান্নাকে দেখে বলে সে তো তাকে তাদের সাথে আসতে মানা করেছিল, তাও সে কেন এসেছে? তামান্না বলে সে তো এখানে তাদের সাহায্য করতে এসেছে। মেঘনা তখন বলতে থাকে তাহলে তার বাচ্চাটার কি হবে? তামান্না তখন সানুর দিকে তাকিয়ে বলে তাকে সে সামলে নিবে। তখন জিগ্নেশ জানায় ধারেন যে কোনো বিশ্বাস নামের অফিসারকে ডেকেছে, এখন সে তাদেরকে ধরেই ছাড়বে, তাই তাদের যা করতে হবে অনেক সাবধানে করতে হবে। এরপর জিগ্নেশ তার ফোন নিয়ে মেঘনাকে তাড়াতাড়ি ধারেনজেকে কল দিতে বলে, সবকিছু বিগড়ে যাওয়ার আগেই যাতে তারা ধারেনজেকে ভয় দেখিয়ে টাকা নিতে পারে সেই জন্য। তো মেঘনা ধারেনজেকে কল দিলে জিগ্নেশ একটা 1.5 মিনিটের টাইমার অন করে আর তাকে 1.5 মিনিটের বেশি কথা বলতে মানা করে। এর বেশি টাইম হয়ে গেলে তারা ফোন ট্র্যাক করে এখানে চলে আসতে পারবে। তো এরপর ধারেনজে মেঘনার ফোন রিসিভ করলে মেঘনা বলে তাদের ছেলে তার কাছে আছে। মেঘনার কথা শুনেই তো ধারেনজে চুপ হয়ে যায়। মেঘনা তখন জিজ্ঞেস করে সে চুপ আছে কেন? তখন ধারেনজে জোরে জোরে হেসে ওঠে আর বলে সে ভেবেছিল কিডন্যাপার কোনো ছেলে হবে, কিন্তু এখন তো সে সাধারণ একটা মেয়ে বের হলো, তো তার কত টাকা লাগবে? মেঘনা তখন জানায় তার ছেলেকে জীবিত ফেরত চাইলে তাদেরকে 1 কোটি টাকা দিতে হবে। এই কথা শুনে ধারেনজে এবার মেঘনার সাথে মজা নিতে থাকে। তখন মেঘনা রেগে মেগে বলে সে তাকে সিরিয়াসলি নিচ্ছে না। ধারেনজে বলে সে ভুল মানুষের সাথে পাঙ্গা নিচ্ছে। মেঘনা তখন কিছুটা হেসে বলে তারা দুজনে একই রকম, কারণ তারা জেতার জন্য যে কোনো কিছুই করতে পারে। এদিকে ততক্ষণে তামান্না ক্যামেরায় দেখতে পায় সঞ্জয় ওয়াশরুম থেকে বেরিয়ে পড়েছে আর মেঘনাকে খুঁজছে। অন্যদিকে আবার 1.5 মিনিটও হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরই তারা তার ফোন ট্র্যাক করতে পারবে। তাই জিগ্নেশ মেঘনাকে তাড়াতাড়ি কথা শেষ করে কল রেখে দিতে বলে। এদিকে ধারেনজি উল্টো মেঘনাকে হুমকি দিচ্ছিল। তাই মেঘনা বলে সে যদি সঞ্জয়ের ওই ভিডিওটা পাবলিকে পোস্ট করে দেয় তাহলে তার সম্মানের কি হবে সে কি একবার ভেবে দেখেছে? তখন মেঘনা বিশ্বাসের নামও নেয়, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। বিশ্বাস সেখানে আছে সেটা মেঘনা কিভাবে জানলো? ধারেনজের কথা শুনে মেঘনা এবার তার মত পাল্টায় আর ধারেনজের কাছে 1 কোটি টাকার বদলে এখন 3 কোটি টাকা চায়। এরপর একের পর এক তর্ক করতেই থাকে। এদিকে টাইম শেষ হয়ে যাওয়ায় অনেক চিন্তিত ছিল জিগ্নেশ, তাই সে তাড়াতাড়ি করে মেঘনার কান থেকে ফোনটা নিয়ে নেয় আর সাথে সাথে কেটে দেয়। এদিকে বিশ্বাসরাও আর মেঘনার ফোন ট্র্যাক করতে পারে না। মেঘনারা যখন কথা বলছিল তখন আনন একটা নাম্বার থেকে মেঘনার ফোনে মেসেজ আসে, যেখানে লেখা ছিল সে তাদের পার্টি জয়েন করতে পারবে আর লাস্টে শুভচিন্তাক নামটা লেখা ছিল। এদিকে নাম্বার আর মেসেজ দেখে তারা কিছুই বুঝতে পারে না এরকম মেসেজ তাদের কে পাঠিয়েছে। জিগ্নেশ ভাবে কেউ হয়তো তাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে আর তাই সে এরকম মেসেজ দিচ্ছে। তাই সে সেফটির ভয়ে সবাইকে এগুলো বাদ দিয়ে এখান থেকে চলে যেতে বলে। মেঘনা কিছুক্ষণ ভেবে বলে তাদের পালানোর কোনো প্রয়োজন নেই, যে মেসেজ দিয়েছে সে হয়তো তাদের সাথে কোনো ডিল করতে চায়, তারা চাইলে ডিল করতে পারে। যে কথা শুনে জিগ্নেশ বলে তারা কি এখানে ডিল খেলতে এসেছে নাকি? তারা তো ভালো লোক, তাহলে তারা এসব কেন করবে? জিগ্নেশের কথা শুনে মেঘনা বলে তারা এখানে কেন এসেছে? তারা কি এখানে 3 কোটি টাকা পাওয়ার জন্য এসেছে? তারা এই সব করছে শুধুমাত্র তাদের জন্য যারা ওই দিন ওই ব্রিজ থেকে পড়ে ডুবে মরেছে। তারা সবার প্রতিশোধ নিতেই এই সব করছে, যাদের বিচার এখনো হয়নি। তাই তারা এই সব অন্যায়ের বিচার চায় আর সে কোনোভাবেই ধারেনজেকে জিততে দিবে না। মেঘনার কথা শুনে এবার জিগ্নেশ বুঝতে পারে, তাই সে চুপ হয়ে যায়। এদিকে তামান্না ক্যামেরায় তাকিয়ে দেখে সঞ্জয় মেঘনাকে খোঁজার জন্য বাহিরে আসছে। এটা দেখে তামান্না মেঘনাকে জিজ্ঞেস করে তারা এখন কি করবে। মেঘনা বলতে থাকে ঠিক আছে, সমস্যা নেই, সে এখনই সঞ্জয়ের কাছে গিয়ে তাকে মদ খাইয়া অজ্ঞান করে ফেলবে। ততক্ষণে তারা যাতে খোঁজ নেয় যে শুভচিন্তাকটাকে। তামান্নাও এতে রাজি হয়ে যায়। এরপরই মেঘনা বেরিয়ে পড়ে। অপরদিকে ধারেনজেদের বাড়িতে বিশ্বাস এখনো যাচাই বাছাই করছে। তখন বিশ্বাস ধারেনজেদের বাড়ির কাজের লোক ছায়াকে দেখে তার কাছে যায়। এরপরে একা বসে ছায়ার সাথে কথা বলে। প্রথমে বিশ্বাস ছায়াকে এই বাড়ি আর বাড়ির লোকের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ছায়া বিশ্বাসকে কিছুই বলতে চায় না। তখন বিশ্বাস ছায়াকে পটানোর জন্য একটা টাকার নোট তার সামনে রাখে আর এটা দেখেই তৎক্ষণাৎ সে মুখ খুলতে শুরু করে। বিশ্বাস তখন একটা মেয়েকে দেখিয়ে জিজ্ঞেস করে এটাকে? ছায়া জানায় এটা টুইঙ্কেল। টুইঙ্কেলের সাথে সঞ্জয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সঞ্জয় টুইঙ্কেলকে বিয়ে করতে চায় না। আর এটা নিয়ে ধারেনজে আর সঞ্জয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, যার কারণে ধারেনজে সঞ্জয়কে তার কাজ থেকে বের করে দেয়। এইটুকু বলেই থেমে যায় ছায়া। তখন বিশ্বাস তাকে আরো লোভ দেখানোর জন্য কিছু নোট ছায়ার সামনে রাখে, যেটা দেখে ছায়ার চোখ চকচক করে ওঠে। সে আরো বলে ধারেনজে অনেক রাগী একজন মানুষ, সে যখন রেগে যায় তখন নেতাজির গায়ে হাত পর্যন্ত তোলে। আর
তার কাছে মনে হয় সঞ্জয় নিজেই তার কিডন্যাপ করিয়েছে যাতে সে ধারেঞ্জের থেকে টাকা হাতিয়ে নিতে পারে। এরকম এক এক করে ঘরের সব খবর ছায়া টাকার লোভে বিশ্বাসকে বলে দেয়, কিন্তু সব জানা হয়ে গেলে বিশ্বাস ছায়াকে একটা টাকাও দেয় না। এটা দেখে তো ছায়া খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে মেঘনা আবার সঞ্জয়ের কাছে চলে আসে আর তাকে অজ্ঞান করানোর জন্য ওয়াইন খেতে দেয়। সঞ্জয় তখন মেঘনার হাতে গিটার দিয়ে বলে আজ সারা রাত মেঘনাকে তাকে গান শোনাতে হবে। এই কথা শুনে মেঘনাও রাজি হয়ে যায়। এরপর মেঘনা কথায় কথায় সঞ্জয়কে বলে তারা এখন একে অপরের সাথে তাদের সিক্রেট শেয়ার করতে পারে, এতে করে মন হালকা হয়। সঞ্জয় এতে রাজি হয়, কিন্তু আগে মেঘনাকে তার সিক্রেট বলতে বলে। মেঘনাও সঞ্জয়কে প্রশ্ন করতে বলে। সঞ্জয় জিজ্ঞেস করে সেদিন যে মেঘনা সঞ্জয়কে বলল ওই ব্রিজে নাকি তার খুব ক্লোজ কেউ মারা গেছে, সে কে ছিল? সঞ্জয়ের প্রশ্ন শুনে মেঘনা কিছুক্ষণ চুপ থেকে জানায় তার ভাই ছিল। তার এই কথা শুনে সঞ্জয় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছিল সেদিন। মেঘনা জানায় অন্য কোনো একদিন জানাবে সে। এই বলেই সে সঞ্জয়কে ওয়াইন খেতে দেয় আর বলতে থাকে যে তার ভাইয়ের এই অবস্থা করেছে সে তাকে ছাড়বে না। সঞ্জয়ের পর মেঘনার কাছে ক্ষমা চায়, কারণ তখন মেঘনার প্যানিক অ্যাটাক হয়েছিল, কিন্তু সঞ্জয় কিছুই করতে পারেনি। সঞ্জয়কে এভাবে মাফ চাইতে দেখে মেঘনা খুবই অবাক হয়। সঞ্জয় এমন কোমল মনের মানুষ সে তো জানতোই না, তাই মেঘনাও সঞ্জয়ের কথা শুনতে থাকে। সঞ্জয় ধীরে ধীরে তার মনের কথা বলা শুরু করে মেঘনার কাছে। সে জানায় তাকে কাজ থেকে বের করে দেওয়ার জন্য সে তার বাবাকে দোষ দেয় না, সে নিজেকেই দোষ দেয়, কারণ সে কখনো কোনো কিছু করার জন্য সাহসী করে উঠতে পারে না, তাই তার বাবা তাকে তাদের বিজনেস থেকে বের করে দিয়েছে। এই বলে সঞ্জয় মন খারাপ করে সেখান থেকে উঠে যায়। এদিকে তামান্না হোটেলের বাইরে হেঁটে হেঁটে পাহারা দিচ্ছিল, কেউ এখানে আসে নাকি সেটা দেখে তাড়াতাড়ি সিগন্যাল দেওয়ার জন্য। আর ভিডিও কলে সানুর সাথে কথা বলছিল সে। তখন জিগ্নেশ ফোনটা নিয়ে তামান্নাকে বলতে থাকে সে যাতে এখন রুমে ফিরে আসে, সে মেঘনাকেও ডেকে নিচ্ছে। তামান্না এর কারণ জিজ্ঞেস করলে জিগ্নেশ বলে সে যে সফটওয়্যারটা হ্যাক করার চেষ্টা করছে সেটা শুধু বড় বড় মানুষদের কাছেই আছে, এর মানে তারা এখন কিছুই করতে পারবে না, তাই সে মেঘনাকেও ডেকে নিবে, তারা তাদের মিশন আর কন্টিনিউ করবে না। জিগ্নেশের কথা শুনে তামান্না বলে সে জানে জিগ্নেশ সব পারবে, তাহলে এই সামান্য বিষয় নিয়ে সে টেনশন কেন নিচ্ছে, আরেকবার ট্রাই করলে সে পেরে যাবে। জিগ্নেশ বলে সে অনেকক্ষণ ধরে ট্রাই করছে তবে পারছে না, এটা অনেক রিস্কি হতে যাচ্ছে মেঘনার জন্য। কথা শুনে তামান্না হেসে বলে সে জানে জিগ্নেশ আসলে মেঘনার জন্য কি ফিল করে আর সে মেঘনার জন্য কতটা চিন্তা করে, কিন্তু এই ব্রিজ দুর্ঘটনার শিকার হওয়া মানুষদের জীবনে আলো আনার জন্য তাদের মধ্যে কাউকে না কাউকে তো অন্ধকারে যেতেই হতো, আর তাই তো মেঘনা কোর্টের আপিল ছেড়ে এই পথ বেছে নিয়েছে। আর মেঘনার সাথে তারা দুজন জড়িত আছে আর তারা সবসময় তার পাশে থাকবে। আসলে মেঘনার ভাই তেজাস জিগ্নেশকে ছোটবেলা থেকে নিজের কাছে রেখেছে, আর তামান্নাও তেজাসের সাথে ওই ব্রিজে মারা যাওয়া একজন ভিক্টিমেরই স্ত্রী ছিল, কিন্তু শানু জন্ম হওয়ার আগেই সেই দুর্ঘটনাটা ঘটে, তাই তারা দুজন তেজাসকে অনেক সম্মান করে আর সেই সুবাদে তারা সবসময় মেঘনার পাশে থেকেছে। এদিকে কথা বলতে বলতে হঠাৎই তামান্না সেখানে পুলিশের গাড়ি আসতে দেখতে পায়। এটা দেখেই তো সে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে জিগ্নেশকে জানায়। কথা শুনে জিগ্নেশ মেঘনাকে ফোন করতে থাকে, কিন্তু মেঘনা তো কলই রিসিভ করছিল না। এদিকে মেঘনাকে আমরা দেখতে পাই সে তো গিটার বাজিয়ে সঞ্জয়ের মন ঠিক করার চেষ্টা করছে, কিন্তু সঞ্জয়ের মন কিছুতেই ঠিক হচ্ছিল না। তখন মেঘনা গান শুরু করে, এরপরই ধীরে ধীরে সঞ্জয়ের মন ভালো হয়ে যায়। ততক্ষণে বিশ্বাস তার পুরো টিমকে পুরো হোটেলে তল্লাশি করতে পাঠিয়ে দেয়। মেঘনারা মিলে ড্রিঙ্ক করছিল তখন, আর সেই সময় অফিসাররা তাদের রুমের দরজায় নক করে। তখনই তো সঞ্জয় আর মেঘনা মিলে দ্রুত ওয়াইনগুলো লুকিয়ে ফেলে আর সে সঞ্জয়কেও ওয়াশরুমে পাঠিয়ে দেয়। এরপর সে ঠিকঠাক হয়ে দরজা খোলে। অফিসাররা ভেতরে ঢুকেই মেঘনার নাম জিজ্ঞেস করে। মেঘনা জানায় তার নাম মায়া। এরপরই অফিসাররা পুরো ঘর ঘুরে দেখে আর তাকে জিজ্ঞেস করে এই রুমে কে কে থাকে। মেঘনা জানায় সে আর তার হাজবেন্ড। তখনই আরেকজন অফিসার ওয়াশরুমের দরজায় নক করে। মেঘনা জানায় ভেতরে তার হাজবেন্ড আছে, তাই তারা তাকে ডাকতে থাকে। এরপরে মেঘনার আইডি কার্ড চায় তারা। মেঘনা তখন তার বানানো ফেক আইডি কার্ডটা দেখায়। এদিকে এই সবকিছু ক্যামেরায় দেখছিল জিগ্নেশ আর তামান্না। তারা তো খুবই ভয় পেয়ে যায়। এমন সময় অফিসাররা মেঘনার কাছে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখতে চায়। মেঘনা তো খুবই ভয় পায়, তাই কোনো মতে বলে সার্টিফিকেট তো তার হাজবেন্ডের ফোনে আছে, তবে সেই ফোন আপাতত বন্ধ। এই কথা শুনে পুলিশ আরো তাদের সন্দেহ করতে থাকে আর তার হাজবেন্ডকে বাহিরে আসতে বলে। এতক্ষণে জিগ্নেশ একটা ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে মেঘনাকে সেন্ড করে দেয়। তখন মেঘনা অফিসারদের জানায় সার্টিফিকেট তো তার ফোনেই আছে, সে ভুলে গিয়েছিল। এরপরই তারা সার্টিফিকেট দেখে, কিন্তু অফিসাররা মেঘনার হাজবেন্ডকে না দেখে যাবে না। এদিকে মেঘনা তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এখন সঞ্জয় বেরিয়ে আসলে তারা তাকে নিয়ে যাবে। তখনই আমরা দেখি সঞ্জয় ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু সে এমন গেট আপ নিয়ে অফিসারদের সামনে আসে যে তারা সঞ্জয়কে চিনতেই পারে না। আর সঞ্জয় অন্যরকম অ্যাক্টিং করে অফিসারদেরকে সেখান থেকে বের করে দেয়। অফিসারটা যেতেই মেঘনা আর সঞ্জয় হাফ ছেড়ে বাঁচে আর হাসতে থাকে, কিন্তু এরপরই সঞ্জয় আবার চুপ হয়ে যায়। এদিকে বিশ্বাস এখনো সঞ্জয়কে নিয়ে আসতে পারছে না দেখে ধারেন যে রেগে মেগে বিশ্বাসকে জিজ্ঞেস করে
করে তার দ্বারা এটা হবে নাকি সে গফুরকে বলবে। বিশ্বাস তখন ধারেঞ্জের দিকে তাকিয়ে বলে, 2 দিন পর তার পলিটিক্যাল ইলেকশন, তাহলে এই সময় বিশ্বাস ছাড়া সে অন্য কাউকে কিভাবে বিশ্বাস করবে। এ কথা শুনে ধারেঞ্জে আরো রেগে যায় আর বিশ্বাসের কলার চেপে ধরে। তখন বিশ্বাসের ধারেঞ্জের উপর অনেক রাগ হয়, তবে সে কিছুই বলে না। এভাবেই এত বছর ধরে বিশ্বাসকে ইউজ করে এসেছে ধারেঞ্জে। বিশ্বাসকে প্রমোশন দেওয়ার লোভে কুকুরের মতো খাটিয়েও কিচ্ছু দেয়নি তাকে, তাই সেটা নিয়ে ধারেঞ্জের উপর ক্ষোভ আছে তার। এদিকে ওই হোটেলে আমরা ওই স্যুটবুট পরা লোকটাকে আসতে দেখি, যাকে আমরা মেঘনা এবং সঞ্জয়কে ফলো করতে দেখেছিলাম। লোকটা মেঘনাদের রুমে এসে দেখে পুরো রুম ফাঁকা, কিন্তু তখন লোকটার মুখ দেখতে পাই না আমরা। এদিকে আমরা মেঘনা আর সঞ্জয়কে দেখি, যারা অলরেডি ওই হোটেল থেকে বেরিয়ে পড়েছে। রাস্তায় সঞ্জয় মেঘনাকে সরি বলে, এভাবে অর্ধেক পথেই সেখান থেকে চলে আসার জন্য, কারণ কদিন পর তার বাবার পলিটিক্যাল ইলেকশন, তাই সে এখন কোনো হাঙ্গামা চাচ্ছিল না। মেঘনা তখন সঞ্জয়কে জিজ্ঞেস করে সে একটা কথা বুঝতে পারছে না, সে তার বাবাকে ভালোবাসে নাকি ঘৃণা করে। সঞ্জয় বলে ঘৃণা করে, কারণ তার বাবা রাগ করলে প্রত্যেক রাতে তার মার উপর সেই রাগ ঝাড়ে। এসব শুনে মেঘনা জিজ্ঞেস করে তাহলে সে তার সাথে কেন এসেছে। সঞ্জয় বলে প্রতিশোধ নিতে। প্রতিশোধের কথা শুনে মেঘনা ভয় পেয়ে যায়। তখন সঞ্জয় জানায় তার হবু বউ, যার নাম টুইঙ্কেল, তার বাবা টুইঙ্কেলের সাথে জোর করে বিয়ে দিতে চাচ্ছে তাকে, শুধুমাত্র টুইঙ্কেলের বাবার জন্য। কিন্তু টুইঙ্কেলের রোহান নামের ছেলের সাথে রিলেশন আছে। এসব শুনে মেঘনা বলে তাহলে তো তার অবশ্যই প্রতিশোধ নেওয়া উচিত। এদিকে তখনই মেঘনার ফোনে ওই শুভচিন্তাক নামের নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে একটা ছবি পাঠানো হয়, আর এই ছবিটার মতো হুবহু মেঘনার দেয়ালেও টাঙানো আছে, যেখানে সঞ্জয় ও ধারেঞ্জেকে ফাঁসানোর সবকিছু লেখা আছে। তাহলে কেউ কি সেটা দেখে ফেলেছে আর এখন তাকে থ্রেট দিচ্ছে? মেঘলা তো এবার অস্থির হয়ে যায় আর সঞ্জয়কে গাড়ি থামাতে বলে। ওয়াশরুমে যাবে বলে সে গাড়ি থেকে বের হয়। কিছু দূরেই তামান্না আর জিগ্নেশ ছিল। মেঘনা তখন তাদের কাছে গিয়ে তাড়াতাড়ি ওই ছবিটা দেখায়। এটা দেখে এবার তারাও চিন্তিত হয়ে পড়ে। তখন জিগ্নেশ মেঘনাকে এইসব এখানেই শেষ করতে বলে, কিন্তু মেঘনা রাজি হয় না। সে যে রাস্তায় একবার পা দিয়েছে সেই রাস্তা ক্লিয়ার করে তবেই ছাড়বে। সে রাজি না হতে জিগ্নেশ মেঘনাকে তুলে গাড়িতে বসাতে যায়। তখনই তারা সঞ্জয়ের গাড়ি থেকে হর্নের শব্দ পায়, তাই তারা দ্রুত সেখানে গিয়ে দেখে সঞ্জয় নেশা করে মাতাল হয়ে গাড়িতেই অজ্ঞান হয়ে গেছে। তখনই সেখানে অন্য একজন গাড়ি নিয়ে আসে। এটা দেখে এবার তারা 3 জন সঞ্জয়কে রেখেই সেখান থেকে দৌড় দেয়। তখন তাদের পেছনে আমরা ওই স্যুটবুট পরা লোকটাকে দেখি। মেঘনা তখন লোকটার মুখ দেখতে পায়, সেটা আর কেউ ছিল না, ফিরোজ ছিল। কিন্তু জিগ্নেশ তাকে না দেখেই তার মাথায় আঘাত করে ফেলে আর সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এই দেখে তো এবার তারা নিজেরাই ভয় পেয়ে যায়, তাহলে ফিরোজই সেই শুভচিন্তাক ছিল। এরপর ফিরোজকে এক জায়গায় রেখে তারা বেরিয়ে পড়ে। এরপর মেঘনা ধারেঞ্জেকে কল করে বলে তার ছেলে এখনো তাদের কাছে আছে, আজ রাত 2টার সময় তারা যাতে সব টাকা নিয়ে ফ্যাক্টরিতে চলে আসে। ধারেঞ্জেও বলে সে ঠিক টাইমে টাকা নিয়ে পৌঁছে যাবে। মেঘনা তখন বলতে থাকে সে না, তার স্ত্রী নিতাকে আসতে হবে টাকা নিয়ে। এই কথা শুনে ধারেঞ্জে রেগে যায়। তখনই মেঘনা 3 কোটির জায়গায় 5 কোটি টাকা বাড়িয়ে দেয় আর টাকা নিয়ে নিতাকে আসতে বলে তার ছেলে নিয়ে যাওয়ার জন্য। এই বলেই সে কল কেটে দেয়। এদিকে এইবারও তারা ট্র্যাক করতে পারে না মেঘনাকে। তখন আমরা দেখি নিতা একা টাকা নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ধারেঞ্জে তখন তাকে ধমক দিয়ে বলে তাকে যেতে হবে না, কিন্তু নিতা তো জোর করতেই থাকে। এদিকে জিগ্নেশ এতগুলো টাকার কথা শুনে জিজ্ঞেস করে 5 কোটি টাকা তো কম না, সে এতগুলো টাকা নিয়ে দৌড়াবে কিভাবে? মেঘনা বলে 5 কোটি ধারেঞ্জে সঞ্জয়ের বিয়েতে এমনিতেই খরচ করবে, তাই তাদের মতো মানুষদের কাছে 5 কোটি কিছুই না। কিন্তু মেঘনারা যদি এই টাকাটা পায় তাহলে এই টাকা দিয়ে শানুর পড়াশোনার খরচ সহ সবকিছু হয়ে যাবে। এরপরই দেখা যায় রাত 2টোর সময় নিতা টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে। বিশ্বাসরাও তার পেছন পেছন যায় যাতে তারা কিডন্যাপারদের ধরতে পারে। মেঘনারাও রেডি হয়ে যায়। তারা এক ধরনের মাস্ক পরে নেয় যাতে কেউ তাদের মুখ না দেখতে পারে। এদিকে বেচারা সঞ্জয় তো অজ্ঞান হয়েই পড়ে আছে, তার কোনো ধারণাই নেই তার বাবার উপর দিয়ে এখন কি চলে যাচ্ছে। নিতা এরপর ফ্যাক্টরির সামনে এসে দাঁড়ায় যেখানে মেঘনা ছিল। সে নিতাকে অচেতন সঞ্জয়কে দেখায়। এরপর নিতা মেঘনাকে টাকাগুলো দিয়ে দেয় আর তখনই সেখানে বিশ্বাস সহ বাকি অফিসাররা চলে আসে আর জিগ্নেশকে সঞ্জয়কে ছেড়ে দিতে বলে। যে কথা শুনে জিগ্নেশ সঞ্জয়কে উপর থেকে নিচেই ফেলে দেয়। এই দেখে তো অফিসার সহ নিতা ভীষণ ভয় পেয়ে যায়। এরপরই মেঘনা টাকাগুলো নিয়ে দৌড়াতে শুরু করে। সে কোনো মতো দৌড়ে আসতেই তার সামনে কেউ একজন চলে আসে। এদিকে জিগ্নেশ ফিরে এসে মেঘনার অপেক্ষা করছিল, কিন্তু মেঘনা টাকাগুলো নিয়ে এখনো আসেনি। এটা দেখে তো খুব চিন্তায় পড়ে যায় সে। তখনই সেখানে ব্যাগ নিয়ে হাজির হয় মেঘনা, কিন্তু তাকে মাস্ক খোলা দেখে জিগ্নেশ জিজ্ঞেস করে সে মাস্ক ছাড়া কেন, কেউ তো দেখে নিবে। আর তখনই মেঘনার সাথে আমরা বিশ্বাসকে দেখতে পাই, অর্থাৎ বিশ্বাস মেঘনাকে ধরে ফেলেছে। এই দেখে তো তারা ভীষণ ভয় পেয়ে যায় আর বলতে থাকে এখানে তাদের কোনো দোষ নেই, এটা তারা নিজেদের জন্য করেনি। তখন বিশ্বাস নিজে থেকে বলে এইসব তারা প্রাগাতি বীজের ভিকটিমদের জন্য করেছে। বিশ্বাসের কথা শুনে সবাই অবাক হয়। মেঘনা তখন বলতে থাকে সে যেহেতু সবকিছু জানে তাহলে তাদেরকে সাহায্য করছে না কেন? তখন বিশ্বাস হেসে বলে তাদের সাহায্য করার জন্যই তো সে বারবার পার্টি জয়েন করার
কথা বলছিল। এখন মেঘনারা বুঝতে পারে যে ওই শুভচিন্তক আসলে বিশ্বাসী ছিল। কিন্তু কেন? তারও কি কোনো শত্রুতা আছে ধারেঞ্জের উপর? কিন্তু বিশ্বাস ভালো শুভচিন্তক না, কারণ সে মেঘনাদের হুমকি দিয়ে বলে তারা যদি বিশ্বাসের কথা মতো চলে তাহলে তারা তাদের ভাগ পাবে আর এসব থেকে মুক্তিও পাবে। কিন্তু মেঘনা বিশ্বাসকে বিশ্বাস করে না, তাই সে বলে যদি বিশ্বাস তাদেরকে সাহায্য না করে তখন কি হবে। সে সময় বিশ্বাস শানুকে কোলে নিয়ে সবার উপর পিস্তল তাক করে। এদিকে তামান্না তো ভয়ে পাগল হয়ে যাচ্ছিল, তাই মেঘনারাও তখন বিশ্বাসের কথা মতোই চলবে বলে জানিয়ে দেয়। এরপর বিশ্বাস শানুকে রেখে টাকাগুলো নিয়ে নেয় আর ধারেঞ্জেকে কল করে আরো টাকা চাইতে বলে। মেঘনা বিশ্বাসের কথা মতো এবার ধারেঞ্জের কাছে 100 কোটি চায়, তবে সেটা 100 কোটি টাকার ডায়মন্ড হতে হবে। এ কথা শুনে ধারেঞ্জে তো অনেক বেশি রেগে যায় আর তখনই মেঘনা ধারেঞ্জেকে হুমকি দেয়। এরপরই সে কল রেখে দেয়। টাকা নিয়ে বাড়িতে এসে বিশ্বাস সেখানে গাফুরকে দেখতে পায়, অর্থাৎ যে গাফুরের কথা তখন ধারেঞ্জে বলছিল সে। এদিকে বিশ্বাস গাফুরকে দেখে মোটেও খুশি ছিল না, তার সাথে কথা বলে। গাফুর বিশ্বাসকে সঞ্জয়ের কিডন্যাপারের ব্যাপারে জিজ্ঞেস করে। বিশ্বাস জানায় সে দেখেছে কিডন্যাপারদের, তার আমাদের ধারণার থেকেও এক ধাপ এগিয়ে। এই বলে বিশ্বাস ভেতরে যেতে নেয়, তখনই গাফুর তাকে আবারও আটকায় আর বলে ভেতরে ধারেঞ্জে তার উপর রেগে আছে, এখন সে ভেতরে গেলে তার অবস্থা খারাপ হবে। যে কথা শুনে বিশ্বাস থেমে যায়। এদিকে গাফুর বিশ্বাসকে একের পর এক খোঁচা দিতেই থাকে। এটা দেখে বোঝা যাচ্ছিল তারা দুজনে একে অপরকে কেউই পছন্দ করে না। তবে বিশ্বাস তো কিছুই বলে না, সে হেসে সেখান থেকে চলে যায় আর ফোন করে কাউকে কোনো সেটআপ রেডি করতে বলে। এদিকে বিশ্বাস কোনো প্ল্যান করতে যাচ্ছে, এই ব্যাপারটা বুঝতে পেরে ছায়া তামান্নাকে কল করে সেটা জানিয়ে দেয়। অর্থাৎ তামান্না আগে থেকেই ছায়াকে হাত করে রেখেছিল। এদিকে সঞ্জয় তো এখনো অচেতন ছিল, তাকে ওঠানোর জন্য মেঘনা অনেক চেষ্টা করে কিন্তু পারে না। তখনই মেঘনাদের গাড়ির সামনে একটা ছেলে চলে আসে, এও ছিল মাতাল। সে এসে জিগ্নেশকে উল্টো পাল্টা বলতে থাকে। তখন সেখানে আয়েশা এসে ছেলেটাকে ভেতরে পাঠিয়ে দেয় আর মেঘাদের একটা করে মাস্ক দেয়, যেটা পরে তার একটা বাড়ির ভেতর চলে যায়। সেখানে তো বেশ পার্টি হচ্ছিল। আয়েশা তখন সঞ্জয়কে বাথটাবে শুইয়ে দিতে বলে আর একটা ইনজেকশন রেডি করে মেঘনাকে বলে এটা সঞ্জয়কে দিলে সে সাথে সাথে জেগে যাবে। কিন্তু আয়েশা সঞ্জয়কে ইনজেকশন দেওয়ার আগেই সেখানে রোহান চলে আসে আর জিগ্নেশকে দেখে আবারও রেগে যায়। তখন মেঘনা কোনো মতে সঞ্জয়কে ইনজেকশনটা দিয়ে দেয়। আসলে এটাই সেই রোহান ছিল যার সাথে টুইঙ্কেলের সম্পর্ক আছে, আর রোহানও সঞ্জয়কে দেখে চিনে ফেলে। তাকে এই অবস্থায় দেখে সে খুব হাসতে থাকে। আয়েশা তখন রোহানকে বাইরে নিয়ে যেতে চাইলেও সে যায় না, উল্টো জিগ্নেশের সাথে ঝামেলা লাগিয়ে দেয়। ততক্ষণে সঞ্জয়ের জ্ঞান ফিরে আসে। এদিকে রোহানরা জিগ্নেশকে বাহিরে নিয়ে তাকে মারতে থাকে। তখনই মেঘনা রোহানের সামনে এসে তাকে শাসায়। রোহান তো মেঘনাকে মারতে যাবে, তার আগেই সঞ্জয় এসে তাকে একটা পাঞ্চ মেরে দেয় আর এক পাঞ্চেই রোহান নিচে পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে আয়েশা মেঘনাদের সেখান থেকে পাঠিয়ে দেয় দ্রুত। এদিকে গাফুরও কাজে এসে প্রথম দিন থেকে সবকিছু ভালোভাবে ইনভেস্টিগেট করতে থাকে। এটা দেখে বিশ্বাসের একটুও ভালো লাগে না, কারণ সে চায় না তার জায়গায় অন্য কেউ কাজ করুক। পরের দিনই মেঘনারা তাদের গাড়ি নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়, কিন্তু সেখানেই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তাই সঞ্জয় বের হয়ে গাড়ি ঠিক করতে যায়। মেঘনা সেখানে আসলে সঞ্জয় মেঘনাকে জড়িয়ে ধরে আর বলে কালকে পুরো দিন রাত তাদের সাফারের মধ্যে দিয়ে যেতে হলেও সঞ্জয় কালকের দিনটাকে সবসময় মনে রাখবে। এদিকে মেঘনাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে জিগ্নেশের কিছুটা জেলাস ফিল হয়। তখনই মেঘনার ফোনে বিশ্বাস কল দেয় আর তারা দুজন সঞ্জয়কে রেখে দূরে গিয়ে বিশ্বাসের কল রিসিভ করে। বিশ্বাস তাদেরকে জিজ্ঞেস করে সবকিছু কেমন চলছে। মেঘনা জানায় তেমন একটা ভালো না। তখন বিশ্বাস বলে তাদেরকে সঞ্জয়ের একটা আঙুল কাটতে হবে। এই কথা শুনে মেঘনা অবাক হয়ে যায়। তখন বিশ্বাস আফসোস নিয়ে বলে সে জানে মেঘনা এটা করতে পারবে না, তাই সে ছায়ার আঙুল কেটে ফেলবে। তখন মেঘনা বুঝতে পারে বিশ্বাস ছায়াকে আটকে রেখেছে। একথা বুঝেই সে সঞ্জয়ের আঙুল কাটার জন্য রাজি হয়ে যায় আর ছায়াকে ছেড়ে দিতে বলে। বিশ্বাস বলে সে যদি সঞ্জয়ের একটা আঙুল কেটে বক্সে ভরে সাথে একটা চিঠি লিখে ধারেঞ্জেকে পাঠায় তাহলে সে ছায়াকে ছেড়ে দিবে। আর চিঠিতে লেখা থাকতে হবে ধারেঞ্জেকে 100 কোটি টাকার হীরা মেঘনার হাতে দিতে হবে আর সাথে বিশ্বাসকেও দিতে হবে, কারণ মেঘনা বিশ্বাসের উপর বদলা নিতে চায়। বিশ্বাসের কথা শুনে মেঘনা অনেক বেশি অবাক হয় যে বিশ্বাস চাচ্ছেটা কি। এদিকে গাড়ির ভেতরে শানু ভুলে ব্লুটুথ অন করে দেয়, যার কারণে বিশ্বাস আর মেঘনার কথা শুনতে পায় সঞ্জয়। আর এটা বুঝতে পেরে মেঘনা তাড়াতাড়ি করে সঞ্জয়ের কাছে যায়, কিন্তু তার আগেই সঞ্জয় গাড়ি থেকে বের হয়ে বমি করতে থাকে। এরপরে সে পালাতে শুরু করে। মেঘনা তখন তাকে সবটা বোঝাতে চাইলেও সে দৌড়াতে থাকে। সে তো তার কোনো কথাই শোনে না। সে তখন একটা হসপিটালে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও মেঘনারা সঞ্জয়কে ধরে ফেলে। তখন সঞ্জয় আবারও পালায়। এরপর তারা খুঁজতে খুঁজতে একটা রুমে গিয়ে দেখে সঞ্জয় সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, অর্থাৎ তার নেশা এখনো কাটেনি। এরপর তারা সঞ্জয়কে একটা চেয়ারে বেঁধে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর সঞ্জয় আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। এদিকে মেঘনা তামান্নাকে বলে সঞ্জয়ের হাত কাটার জন্য। এই কথা শুনেই তো সঞ্জয় চিৎকার করতে থাকে, কিন্তু তামান্নাও অনেক চেষ্টা করে তার আঙুল কাটতে পারে না। এসব দেখে মেঘনা নিজেই কাটতে যায়, কিন্তু একটা সময় সেও পারে না। তাই মেঘনা তখন কাঁদতে শুরু করে, কারণ বিশ্বাস ছায়াকে আটকে রেখেছে। আবার সঞ্জয়ের জন্য তার চিন্তা হচ্ছে, সে কি করবে বুঝতে পারছিল না। তখন সঞ্জয় তাদেরকে পাশে একটা লাশ ঘর দেখায়। এটা দেখেই তো খুশি হয়ে যায় তারা। আর এরপরে লাশ ঘর থেকে সঞ্জয়ের মতো একটা আঙুল
আঙুল দেখে আঙুল কেটে নেয় আর সেটাই ধারেঞ্জেকে পাঠানোর জন্য ঠিক করে। সঞ্জয় তখন মেঘাকে বলতে থাকে বিশ্বাসকে বিশ্বাস করে তারা এসব করছে। সেই বিশ্বাসী তার ভাই তেজার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে খুব ভালো করে জানে এই বিশ্বাসকে। এসব শুনে মেঘা তো সেখানেই স্তব্ধ হয়ে যায়। তার মানে সে তার লাভের জন্যই মেঘনাদেরকে ব্যবহার করছে, যেটা সে 2 বছর আগে ধারেঞ্জের জন্য তেজাদের উপর করেছিল। কিন্তু আমরা দেখতে পাই মেঘনারা তো সেই কাটা আঙুল বক্সে ভরে ধারেঞ্জের কাছে পাঠায়। এটা দেখে আতঙ্কিত হয়ে ধারেঞ্জ এবার মেঘনাদের ডায়মন্ড দিতে রাজি হয়ে যায়। এরপর বিশ্বাসের মাধ্যমে ডায়মন্ড দিয়ে পাঠায় মেঘনাদের কাছে। এদিকে মেঘনারা তো প্ল্যান করে রেখেছিল বিশ্বাস ডায়মন্ড নিয়ে আসার আগেই তারা ক্যামেরা সেট করে রাখবে, আর বিশ্বাস যা যা বলবে সব তখন রেকর্ড হয়ে থাকবে। আর সেটা ব্যবহার করেই তারা বিশ্বাসের আসল রূপ ধারেঞ্জের সামনে নিয়ে আসবে। আর এরপরই তারা 100 কোটির ডায়মন্ড নিয়ে এখান থেকে পালাবে। কিন্তু বিশ্বাসের প্ল্যান তো ছিল অন্য কিছু, যেটা মেঘনারা জানতোই না। যখন মেঘনাদের সঞ্জয়কে ধারেঞ্জের কাছে ফেরত দিয়ে ডায়মন্ড আর বিশ্বাসকে নেওয়ার প্ল্যান ছিল, সেদিনই তারা কিছু করার আগে তাদের 3 জনের মতো ড্রেস আপ পরে কেউ ডায়মন্ড আর বিশ্বাসকে নিয়ে যায়, যেটা পুরোটা বিশ্বাসের চাল ছিল, যাতে ধারেঞ্জে বুঝতে পারে কিডন্যাপাররা আসলেই ডায়মন্ড আর বিশ্বাসকে নিয়ে গেছে। কিন্তু আসলে তো বিশ্বাস নিজেই ডায়মন্ড নিয়ে পালিয়েছে। এদিকে এসব দেখে মেঘনারা বিশ্বাসই করতে পারছিল না যে বিশ্বাস তাদের সাথে এমন একটা কিছু করবে। এসব দেখে জিগ্নেশ এবার প্রচন্ড রেগে যায় আর সবকিছু এখানে স্টপ করে দূরে কোথাও চলে যেতে বলে মেঘনাকে, কারণ এখন তাদের কাছে টাকা অথবা ডায়মন্ড কিছুই নেই। তবে এখনো মেঘনার জেদ কমে না, যেটা দেখে তামান্নাও এবার রেগে যায়। এসব নিয়ে সেখানে 3 জনের মধ্যে ঝামেলা লেগে যায় আর 3 জন আলাদা হয়ে পড়ে। মেঘনা একা গিয়ে ব্রিজের পাশে বসে আর তার ভাইয়ের কথা মনে করতে থাকে। তখনই মেঘনাকে ফিরোজ কল দেয়। মেঘনা ফিরোজের কাছে মাফ চায়, কারণ ফিরোজই ঠিক ছিল। তাকে আসলেই কোর্টের সিস্টেমকে বিশ্বাস করা উচিত ছিল, তাহলে আর এত কিছু হতো না। তাই তখন মেঘনা সিদ্ধান্ত নেয় সে ধারেঞ্জের সাথে সরাসরি কথা বলবে আর সব জানাবে। এরপর সে ফিরোজের সাহায্যে ধারেঞ্জের সাথে কথা বলে আর সবকিছু জানিয়ে দেয়। তবে ধারেঞ্জে কিছুতেই বিশ্বাসের বিশ্বাসঘাতকতার ব্যাপারে বিশ্বাসই করতে চায় না, তাই সে মেঘনাকে সেটা প্রমাণ করতে বলে। মেঘনাও প্রমাণ করার জন্য রাজি হয়ে যায় যে বিশ্বাসী আসল বিশ্বাসঘাতক। আর মেঘনা যদি সেটা প্রমাণ করতে পারে, তাহলে ধারেঞ্জে নিজে সবার সামনে প্রাগতি ব্রিজের দুর্ঘটনার জন্য মাফ চাইবে এবং তেজার মতো ভালো মানুষদের একজনকে মাফিয়া বানিয়ে দোষারোপ করানোর জন্য সে সবার কাছে ক্ষমা চাইবে। আর সেখানে মারা যাওয়া সব ভিকটিমদের পরিবারের দায়িত্বও সে নিবে। এভাবেই সে মেঘনার শর্তে রাজি হয়ে যায়। রাতে মেঘনা তামান্নার জিগ্নেশের কাছে গিয়ে তখনকার ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর মেঘনা তাদেরকে সব বলে যে সে ধারেঞ্জেকে সব বলে দিয়েছে, তবে এখন তাদের বিশ্বাসকে খুঁজতে হবে। তখন জিগ্নেশ খুশির খবর দেয় যে সে বিশ্বাসের গাড়ি ট্র্যাক করে ফেলেছে আর বর্তমানে বিশ্বাস মুম্বাইতে আছে। যে কথা শুনে মেঘনারা পরের দিনই কলকাতা চলে যায়। কিন্তু তামান্না একটা জিনিস নিয়ে বেশ চিন্তা করছিল যে একদিন হয়ে গেছে, এতক্ষণে তো বিশ্বাসের ওই হীরাগুলো বিক্রি করে দেওয়ার কথা। জিগ্নেশ হেসে বলে তারা আসার আগে এই শহরে বিশ্বাসের নামে এমন কিছু ছড়িয়ে দিয়েছে যার জন্য আজকে সে কারো কাছে ডায়মন্ড বিক্রি করতে পারবে না। জিগ্নেশের কথা শুনে তারা খুশি হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই আয়েশাও মুম্বাইতে এসেছে। মূলত মেঘনারাই তাকে এখানে এনেছে। আয়েশা বিশ্বাসকে খুঁজেই তার কাজে লেগে পড়ে। সে বিশ্বাসকে বলে তার কাছে এমন কেউ আছে যে তাকে আজই এই ডায়মন্ডের বিনিময়ে 100 কোটি টাকা দিবে। এই কথা শুনে বিশ্বাস তো প্রথমে আয়েশাকে বিশ্বাস করে না, তবে পরে ঠিকই আয়েশার সাহায্য নেয়। এদিকে আয়েশা তার কাজ মতো বিশ্বাসকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিল যেখানে মেঘনারা ছিল। তবে সে নার্ভাস হয়ে কিছুটা ঘামতে থাকে। এসব কিছু দেখে বিশ্বাস বুঝে যায় যে এখানে কি হচ্ছে। তবে সে আয়েশার সাথে ওই বাড়ি পর্যন্ত চলে আসে। এরপরই আয়েশার মাথায় পিস্তল তাক করে সবাইকে বেরিয়ে আসতে বলে। তামান্নারা তখন ভয়ে ভয়ে সামনে এগিয়ে আসে আর তখনই পেছন থেকে মেঘনা বিশ্বাসের ঘাড়ে শক লাগিয়ে দেয় আর সাথে সাথেই বিশ্বাস সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তারা বিশ্বাসকে ভেতরে নিয়ে বেঁধে রাখে। তার জ্ঞান ফিরলে সে ভয় পাবার জায়গায় উল্টো হাসতে থাকে। তখন তামান্না গিয়ে বিশ্বাসের গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দেয় আর তখনই সেখানে আসে ধারেঞ্জে আর তার লোকেরা, যাদেরকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়। ধারেঞ্জে এসে নিজেও বিশ্বাসকে থাপ্পড় দেয়। এরপর মেঘনাদের সবাইকে বিশ্বাসের সাথে বেঁধে ফেলে, এমনকি ছোট শানুকেও। ধারেঞ্জে তার ডায়মন্ড ফেরত পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর সেই 5 জন মানুষ সহ পুরো বাড়িটা পুড়িয়ে ফেলতে বলে। তখনই গাফুর শানুর দিকে তাকিয়ে বলে এই ছোট বাচ্চাকেও পুড়িয়ে ফেলবো? ধারেঞ্জে জানায় হ্যাঁ, অর্থাৎ এই বাচ্চা সহ তারা সবাইকে পুড়িয়ে মারবে এখানে। তাই ধারেঞ্জের বাকি লোকেরা সারা জায়গায় কেরোসিন ঢালতে থাকে। কিন্তু মেঘনা এখনো প্রতিশোধের আগুনে ধারেঞ্জের দিকেই তাকিয়েছিল। তখন ধারেঞ্জে বলে তার কি মনে হয় তার ভাইকে সে মেরেছে? তেজা নিজে তার রাস্তায় এসেছিল আর নিজেই বিপদে পড়ে মারা গিয়েছে। এটা তার কি দোষ? সে ঠিক কত নেতা মন্ত্রীকে টক্কর দিয়ে এই পরিস্থিতিতে এসেছে সেটা কি সে জানে? এখন তাকে কেউ নিচে নামাতে পারবে না। হ্যাঁ, সে মানে তার ত্রুটির কারণে ব্রিজটা ভেঙেছে, তবে ব্রিজের নিচে পড়ে মারা যাওয়া ভিকটিমদের ন্যায়ের জন্য সে তার পথ ছাড়তে পারবে না। আর সে কি জানে না তার সৎ সাহসী ভাইকে সেন মাফিয়া হিসেবে প্রমাণ করার জন্য বিশ্বাস নিজেই তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মাফিয়ার মামলা দিয়েছিল? এটা শুনে মেঘনা বিশ্বাসের দিকে
ঘৃণার চোখে তাকায়। তখন বিশ্বাস ধারেঞ্জের দিকে তাকিয়ে বলে সে যদি যায় তাহলে যাতে বিশ্বাসকে একেবারে মেরে তারপর যায়, কারণ যদি কোনোভাবে বিশ্বাস বেঁচে যায় তাহলে ধারেঞ্জে আর বেঁচে থাকবে না। বিশ্বাসের হুমকি শুনে ধারেঞ্জে হেসে বাহিরে চলে যায়। এরপরই গাফুর বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পুরো বাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এরপরই আমরা ধারেঞ্জের রাজনীতিতে পা দেওয়ার প্রথম দিন দেখতে পাই, যেখানে খুব বড় করে সেটা উদযাপন করা হচ্ছিল। সেখানে ধারেঞ্জে সহ তার পরিবারের সবাই ছিল। এরপরই ধারেঞ্জে নিজে স্টেজে আসে বক্তব্য দিতে। তখনই সে তামান্নাকে দেখতে পায়। এটা দেখে সে কিছুটা ঘাবড়ে যায়, তাও সে নিজেকে সামলে বক্তব্য দিতে নেয়। আর তখনই সেখানে জিগ্নেশ আর মেঘনা আসে, অর্থাৎ তারা সেদিন সেখানে মারা যায়নি। এটা দেখে ধারেঞ্জে অস্থির হয়ে যায় আর কোনো বক্তব্য না দিয়ে সেখান থেকে ঘরের ভেতরে চলে যায়, যেখানে মেঘনারা উপস্থিত ছিল। ধারেঞ্জে তাদের দেখে জিজ্ঞেস করে তাদেরকে ভেতরে কে আসতে দিয়েছে। তখনই পেছন থেকে সঞ্জয় জানায় সে আসতে দিয়েছে। তখন ধারেঞ্জে মেঘনাকে জিজ্ঞেস করে তারা এখন কি চায়। মেঘনা হেসে শুধু একটা কথাই বলে, তাদের ন্যায় লাগবে। এ কথা শুনে ধারেঞ্জে খুবই রেগে যায় আর বলে তারা কেন এত ন্যায় করছে, ন্যায় পাওয়া এত সহজ না। মেঘনা তখন হেসে বলে সহজ, যদি সে এখন স্টেজের সবার সামনে গিয়ে তার ব্রিজের ত্রুটি, তেজা আর বাকি ভিকটিম এদের সবার জন্য ক্ষমা চায় আর সৎ মানুষদের সেন মাফিয়া হিসেবে দোষী করা হয়েছে এই কথাটা বলে দেয়, তাহলেই তাদের ন্যায় পাওয়া হয়ে যাবে। এরপরে সেখানে আমরা ফিরোজ আর বিশ্বাসকে দেখতে পাই। বেচারা বিশ্বাসের অবস্থা তো খুব খারাপ ছিল। ধারেঞ্জে তাদেরকে দেখে চুপ হয়ে যায়। তখন জিগ্নেশ একটা ভিডিও প্লে করে আর ধারেঞ্জেকে দেখায় এটা আসলে ওই দিনের ভিডিও ছিল, যেদিন ধারেঞ্জে তাদেরকে মারতে চেয়েছিল। এটা দেখে ধারেঞ্জে এবার থ হয়ে বসে থাকে। সে সবকিছু নিজে স্বীকার না করলে তারা এই ভিডিও সবাইকে দেখিয়ে দিবে বলে। আর তখনই আমরা জানতে পারি মেঘনার ফিরোজের প্ল্যান। বিশ্বাসের ডায়মন্ড চুরি করে নেওয়ার পর থেকেই মেঘনার ফিরোজ মিলে এবার কোর্টের সিস্টেমে সবকিছু করার প্ল্যান করে। আর মুম্বাই গিয়ে সেই বাড়িতে বিশ্বাসকে আনা তাদের মেইন টার্গেট ছিল না, তাদের মেইন টার্গেট ছিল ধারেঞ্জে। আর ধারেঞ্জে তাদের জালে পা দিয়েছে, তাই তার আজ এই অবস্থা। আর সেদিন আগুন লাগানোর আগেই ফিরোজরা মিলে তাদের সবাইকে সেখান থেকে বের করে নিয়েছিল, তাই তারা এখনো বেঁচে আছে। এখন সঞ্জয় ধারেঞ্জেকে বোঝায় সে যদি এবার সবার কাছ থেকে মাফ চেয়ে নেয় তাহলে সবাই তাকে মাফ করে দিবে, সে একটা নতুন সুযোগ পাবে। কিন্তু ধারেঞ্জে সঞ্জয়ের কথা না শুনে বিশ্বাসের সামনে যায়। তখনই সে বন্দুক বের করে ধারেঞ্জেকে আটকে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এই সুযোগে বিশ্বাস ধারেঞ্জেকে নিয়ে চলে যায়। তখনই মেঘনা সঞ্জয়কে নিয়ে ওই গাড়ির পেছন পেছন যায়, কিন্তু তারা বিশ্বাসের গাড়ি খুঁজে পায় না। তখন মেঘনা বলে সে জানে বিশ্বাস কোথায় যেতে পারে। এরপর আমরা সেই প্রাগাতি ব্রিজটা দেখতে পাই। মেঘনার কথা অনুযায়ী সঞ্জয় দেখতে পায় বিশ্বাস ধারেঞ্জেকে ওই ব্রিজেই নিয়ে এসেছে। এটা দেখে সঞ্জয় তাড়াতাড়ি করে সেখানে গিয়ে তার বাবাকে বাঁচাতে নেয়, কিন্তু তখনই বিশ্বাস সঞ্জয়ের উপর গুলি করে দেয়। এদিকে ব্রিজ ভাঙার পর সেই সব স্মৃতি আর কখনোই মেঘনাকে এখানে আসতে দিতে পারেনি। যতবারই সে ব্রিজের সামনে এসেছে তার প্যানিক অ্যাটাক হয়েছে, এইবারও তাই হয়। কিন্তু সঞ্জয়ের গায়ে গুলি লাগতে দেখে 2 বছর পর মেঘনা এবার নিজের মনের সাথে যুদ্ধ করে ব্রিজে পা রাখে আর সঞ্জয়দের কাছে গিয়ে বিশ্বাসের সাথে মারামারি করতে থাকে। একটা সময় সে বিশ্বাসকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। এতে করে বিশ্বাস পানিতে পড়ে গেলেও সঞ্জয় এসে মেঘনাকে বাঁচিয়ে দেয়। এদিকে ধারেঞ্জে তার চোখের সামনে ছেলের গায়ে গুলি লাগতে দেখে আর এত কিছু হতে দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। এরপরই সে রিয়েলাইজ করে সে এতদিন কি ভুল করেছে। পরবর্তীতে আমরা দেখতে পাই ধারেঞ্জে স্টেজের সবার সামনে গিয়ে এবার সব সত্যি বলে ক্ষমা চেয়ে নেয় আর রাজনীতির পথ থেকে বিদায় নেয়। নিজে থেকে ক্ষমা চাওয়ার কারণে সবাই তার উপর খুশি হয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই ধারেঞ্জে তার রাজনীতি ছাড়ার পাশাপাশি তার ভুল পরিশোধ করার জন্য ব্রিজ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়া ভিকটিমদের পরিবারের দায়িত্ব নিয়েছে। সঞ্জয় টুইঙ্কেলকে রুহানের সাথে এক করে দেয়। এদিকে মেঘনাও এবার তার ভাইয়ের মতো একজন সৎ রাজনীতিবিদ হয়ে যায়। কিন্তু গল্পের শেষে আমরা দেখতে পাই বিশ্বাস সেই পানি থেকে উঠে এসেছে। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ নিশ্চয়ই এর পরবর্তী পার্ট আসতে চলেছে, আর সেখানেই হয়তো আমরা মেঘনার সাথে বিশ্বাসের নতুন লড়াই দেখতে পারবো। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।